ভেজিটেরিয়ান বাবুর আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই এবং এও জানাতে চাই যে এটি আমাদের লালগোলা ভ্রমণ পর্বের তৃতীয় এবং অন্তিম পর্ব। তোমরা যারা এখনো প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখোনি তারা চটপট এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লালগোলা ভ্রমণ পর্বের সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। দ্বিতীয় পর্বে আমরা উপভোগ করেছিলাম লালগোলা খাদুয়া পদ্মাপাড়ের অপরূপ সৌন্দর্য এবং সেখানে আমার রোহিতদার এবং অনিকের অনাবিল আনন্দ, হই হুল্লোড়, মজা, আড্ডা সবকিছু এক এক অন্য মাত্রা যোগ করেছে আমাদের পদ্মাপাড়ের গল্প কথায়। এখন আমরা সেখান থেকেই ফিরছি এবং ফেরার পথে আমরা দর্শন করব ইতিহাস প্রসিদ্ধ এক মন্দির, চৈতন্যময়ী রাজেশ্বরী মা কালীর মন্দির। পৌঁছে গেছি মায়ের মন্দিরে। তো চলো এবার আমরা ভেতরের দিকে যাই। রাস্তায় আসার সময় অনেক কিন্তু আমাকে এই মন্দির সম্পর্কে অনেক অজানা তথ্য পরিবেশন করছিল, যেমন এই মন্দির, মায়ের মন্দির নাকি খুব জাগ্রত। এছাড়াও এই মন্দিরের সাথে ইতিহাসের কিন্তু এক যোগসূত্র রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি বন্দে মাতরম গানটি এই মন্দিরে বসেই রচনা করেছিলেন। এই মন্দির সম্পর্কে নানা রকম কথা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, কিন্তু এই মন্দির কোথায় অবস্থিত সেটা বলতেই ভুলে গেছি। মন্দিরটি লালগোলা রাজবাড়ি চত্বর এলাকায় অবস্থিত। তো আমি আর অনেক মায়ের মন্দিরে ঢুকে হাত মুখে একটু জল দিলাম, তারপর মায়ের দর্শন করে মায়ের মন্দিরে কিছুক্ষণ বসে বিশ্রাম নিলাম এবং তারপর আমরা মন্দির চত্বরটা ঘুরে ফিরে দেখলাম। চারিদিকটা কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়ে রয়েছে। এখন আমাদের সময় হয়ে গেছে মায়ের মন্দির প্রস্থান করার। তো মায়ের মন্দির প্রস্থান করার সময় মন্দির থেকে বেরোনো মাত্রই আমরা দেখা পেলাম এক দাদুর, যিনি এই মন্দিরে মায়ের সাধনা করেন। তো চলো এই দাদুর মুখ থেকেই শুনে নি এই মন্দির সম্পর্কে আরো বেশ কিছু অজানা ইতিহাস। গিয়ে জেলখানা হলো, জেলখানার এখানে বিভিন্ন স্টাফরা থাকে। এইদিকে করেছে কোয়ার্টার, এদিকে করেছে কোয়ার্টার। এখানে এদেরকে লাস্ট স্টেজে এখানে নিয়ে আসা হয়েছে, মানে মানুষের সঙ্গে এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এরা কাজকাম করে খায়, আবার এসে ঠিক হাজিরে দেয়, এখানে দিয়ে নিজের নিজের কোয়ার্টারে এরা বসবাস করছে আর কি। এই কারণ হচ্ছে যে এরা মানুষের সঙ্গে মিশুক লাস্টে আর কি, স্টেজে দিয়ে তারপরে তো কারোর হয়তো আর 1 বছর জেল আছে, খাটবে 1 বছর, কারো 2 বছর এরকম আছে, তারপরই শেষ এখান থেকে, আর জেল খাটতে হবে না, বাড়িতে ছুটি পাবে। আচ্ছা, মানে এই দুই দিকে কোয়ার্টার আছে, এই সাইডটা আর মন্দিরের পিছনে একটা একটা। আচ্ছা, মানে এটা প্রথমে রাজবাড়ি এলাকা ছিল, রাজবাড়ি ছিল, রাজারা থাকতো, তারপরে পাগলাগারদ, তারপরে পাগলাগারদ হলো। আচ্ছা, তারপরে এখন জেলখানা। আচ্ছা, এখন জেলখানা। আচ্ছা, আর এই মন্দিরটা শুনছি নাকি 200 বছরের পুরনো, তো এই মন্দিরে 200 কি 300 বছরের। আচ্ছা এখানে কলকলি বলে একটা মানে দিঘি আছে। আচ্ছা, এই দিঘিটাতে তখন সবসময় জল থাকতো, পদ্মার সঙ্গে কানেকশন আছে, আচ্ছা, সবসময় জল থাকতো। রাজাকে স্বপ্ন দেয় যে এরকম আমি ঘাটে ভেসে আসছি, এখানে ঘাটি আছি, তুমি আর তুলে আমাকে প্রতিষ্ঠান করো। এই মা বাংলাদেশ থেকে এসছে। আচ্ছা, এদিকে তো কোনো যোগাযোগ নেই, এই সাইডে বাংলাদেশ থেকে এসে এখানে ঘাটে আসে। রাজা যথারীতি যাই, গিয়ে দেখতে ঘাটে যে এখানে মা এসে ভেসে আসছে, দিয়ে মাকে প্রতিষ্ঠান করে। এখানে 300 বছর ক্রস করে গেছে, তারও বেশি, 300 বছর। আচ্ছা, আর এখানে বঙ্কিমচন্দ্র, এই যে ঘরটা আছে উপরে, এখানে বন্দে মাতরম যে গানটা এখানে বসে লেগেছে। আচ্ছা, এই উপরের এই ঘরটা, হ্যাঁ বুঝতে পেরেছি, ওই অন্ধকারে দেখা যাচ্ছে। সিঁড়িগুলি সব নষ্ট হয়ে গেছে, আচ্ছা, সিঁড়িগুলি ঠিক দেখা যায় না, আচ্ছা, ভেঙে গেছে আর কি। হুম, ওখানে ওনার ছবি আছে, দেখলাম, ওটা ভেতরে দেখলাম। আর ঢুকতেই লেখা আছে বন্দে মাতরম। নজরুলও এসছে, আচ্ছা,
নজরুলের ফটো আছে, আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। মানে এক কথায় বলতে গেলে এটা হ্যাঁ। ঐতিহাসিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটা তারপর জায়গা। এখানে গেস্ট হাউস ছিল এই এটা, আচ্ছা, হ্যাঁ, ভিতরে এখন সব ফুলের গাছ টাছ লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, গেস্ট হাউসটা। এখানে বিরাট কিছু করতে পারতো সরকার থেকে, কিন্তু উন্নতি নয়, সব জঙ্গলে গেছে। এই হচ্ছে। গল্পে এতই মেতে গেছিলাম এই দাদুর সাথে যে দাদুর যে কথোপকথন সেটা প্রথম থেকে মুঠোফোনে বন্দি করতে একদম ভুলে গেছি, এতটাই মনোযোগ দিয়ে দিয়েছিলাম। তো পরে যখন মাথায় এলো তখন আমি ভিডিওটা করা শুরু করি। তো যেটুকু যা বুঝলাম, এটা একটা রাজবাড়ি ছিল একটা সময়, কিন্তু যখন আস্তে আস্তে রাজার বংশধররা এখান থেকে শিফট করে যায়, তারপরে এটা পাগলাগারদে পরিণত হয় এবং পাগলাগারদে পরিণত হওয়ার পরে আবার এটা জেলখানা রূপে রূপান্তরিত হয়। তো এখানে যারা জেলের কয়েদি রয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, মানে এটা একটা, মানে কি বলবো, যে এরকম উন্মুক্ত জেল খুবই কম রয়েছে। তো এটা একটা বিশেষ জেল যেখানে কয়েদিদেরকে সকালে ছেড়ে দেওয়া হয়, তারা গিয়ে নিজের নিজের কাজকর্ম করে, তাদের নিজের যে পেশা রয়েছে সেই পেশার কাজকর্ম করে এসে হাজিরা দেয় এই জেলখানায়। মন্দির থেকে বেরোনো মাত্রই ইন বিটুইন সৌরভ কল করলো যে ও আসছে। অ্যাকচুয়ালি রোহিত দা সৌরভকেও ইনভাইট করেছিল, কিন্তু ও কাজের জন্য ওর অফিস থেকে বেরোতে লেট হয়ে যায়, যার জন্য ওর আসার সম্ভাবনা একটু কম ছিল। তো ও ম্যানেজ করে ও আসছে। আমি লালগোলা স্টেশনে এলাম আবার, আমি আর অনেক সৌরভকে রিসিভ করতে। তো এখান থেকে আমরা যাব জেল ময়দান মাঠে, তারপর ওখান থেকে প্রসাদ দিয়ে বিতরণ হচ্ছে, সেখান থেকে প্রসাদ গ্রহণ করব। তারপর আবার আমরা লালগোলা থেকে 7:40 যে ট্রেনটা ছাড়বে সেই ট্রেনে আমরা ব্যাক করব। চলো সৌরভের জন্য ওয়েট করি, সৌরভ আসুক তারপর বেরোবো। সৌরভকে রিসিভ করে নিয়ে আমরা এখন চলে এসেছি আবার জেল ময়দান মাঠে, এবং এখানে কি সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, যেটা প্রথম পার্টে তোমরা দেখেছো, ভিডিওতে বলেছিলাম, এবং অ্যাকচুয়াল রোহিতদা বলেছিল যে রাত্রেবেলার ভিউটা আরও বেশি সুন্দর হবে। তো সত্যি খুব অসাধারণ লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে লাইটিং এত সুন্দর এবং দারুণ দারুণ ডেকোরেশন। আমরাও চারিদিকটা ঘুরে ফিরে দেখছি, আমরা প্রসাদ গ্রহণ করব এবং তারপর আবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এই মোটামুটি ছিল লালগোলা ভ্রমণ বৃত্তান্ত গল্প। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে, লাইক শেয়ার অবশ্যই করে দিও, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, তোমাদের সাপোর্ট প্রচণ্ড পরিমাণে দরকার। তো এখন বাড়ি ফেরার পালা। লালগোলা স্টেশন থেকে 7:40 ট্রেন ধরেছি, অনেক আমাদেরকে ছেড়ে দিয়ে গেল। আমরা সৌরভ রয়েছি, অনেক নেওয়া যাবে ট্রেন ছাড়লেই, আর আমরা বাড়ি যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। চলো টাটা, আজকের মতো দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো দেখো, সুস্থ দেখো, টেক কেয়ার, টাটা।